আচ্ছা, অ্যারোমেটিকের মধ্যে বেনজিন শেষ হয়েছিল, টলোইন শেষ হয়েছিল, শুধু বাকি ছিল ফেনল। তো ফেনল দিয়ে শুরু করবো। দেন অ্যারোমেটিক শেষ হবে, তারপর অ্যালডিহাইড কিটোন, জৈব অ্যাসিড, অ্যামিন, তারপর হলো বায়ো অণু, পলিমার, তারপর জৈব যৌগ শেষ। শর্ট সিলেবাস আরো কম ছিল, ফুল সিলেবাস অনেকগুলো টপিক এক্সট্রা আছে, যেমন ফেনল, এটা শর্ট সিলেবাসে ছিল না। তো দেখো, ফেনলের প্রস্তুতি, ফেনলের বিক্রিয়া, ফেনলের প্রস্তুতি। ফেনলের প্রস্তুতি শুরু করার আগে একটা এমসিকিউ আসে পরীক্ষায়, যে যে ফেনল, প্রশ্ন আসে নিচের কোনটি অ্যালকোহল নয়? তখন উত্তর হলো ফেনল। ফেনল হলো অ্যালকোহল না। ফেনলের মধ্যে যদিও ওএইচ মূলক আছে, কিন্তু তারপরেও ফেনল অ্যালকোহল না, কারণ ওএইচ যদি অ্যালিফেটিক মানে অ্যালকাইল গ্রুপের সাথে কানেক্টেড থাকে, তখন এটা বলা হয় অ্যালকোহল। কিন্তু ওএইচ যদি এই বেনজিনের সাথে কানেক্টেড থাকে, তখন ওইটা আর অ্যালকোহল বলে না, এটা বলা হয় ফেনল। এবং এই ফেনল, এটা কিন্তু অনেক অ্যাসিডিক। অ্যালকোহলও কিন্তু অ্যাসিডিক, তবে অ্যালকোহলের চেয়ে ফেনল বেশি অ্যাসিডিক। কেন? অ্যালকোহল, এই আর ওএইচ, অ্যালকোহলের অক্সিজেন যে আছে, এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের 2.1। তো অক্সিজেন ইলেকট্রন টান দিয়ে তার নিচের দিকে নিয়ে হাইড্রোজেনকে H প্লাস আকারে বের করে দেয়। এই কারণে অ্যালকোহল হলো অ্যাসিডিক। তো ফেনল আরো বেশি অ্যাসিডিক কেন? কারণ এই যে ফেনল, এর সাথে কানেক্টেড হলো অ্যারাইল গ্রুপ। তো এই যে অক্সিজেন, তার তড়িৎ ঋণাত্মতা বেশি হওয়ার কারণে সে যে হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিয়ে বের করে দিচ্ছে। ফেনলের ক্ষেত্রে এই টান দেওয়ার ক্ষমতাটা বেশি। ফেনলের ক্ষেত্রে টান দেওয়ার ক্ষমতা বেশি কেন? কারণ তুমি জানো, ফেনল একটা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। তো অর্থ প্যারা নির্দেশক গ্রুপ যারা আছে, তারা বেনজিন রিং এর মধ্যে ইলেকট্রনকে পুশ করে। তাহলে রিং এর মধ্যে যেহেতু সে ইলেকট্রনকে পুশ করতেছে, সে কিন্তু ইলেকট্রন হারায় ফেলতেছে। তাহলে তার কিন্তু ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রনের ঘাটতি বেড়ে গেছে। ইলেকট্রনের ঘাটতি বেড়ে যাওয়াতে সে খুব দ্রুত হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিয়ে হাইড্রোজেনকে H প্লাস আকারে বের করে দেয়। এই কারণে অ্যালকোহল অপেক্ষা ফেনল বেশি অম্লীয়। এই কারণে এই ফেনলের আরেক নাম হলো কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড, এটা সাপ তাড়াতে ব্যবহার করা হয়। সাপ তাড়াতে। আচ্ছা, এবার সব ফেনলের প্রস্তুতি। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। তাহলে প্রথম হলো ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি করো, পরীক্ষায় প্রশ্ন আসবে সরাসরি যে ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি করো। তো তখন এই ডাউ, এই পদ্ধতি তোমার ফেনল তৈরি করতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়ার সাহায্যে ইথার প্রস্তুত করো। তখন তোমার ওই বিক্রিয়া লিখতে হবে। প্রস্তুতি ক্ষেত্রে অনেক সময় এরকম নাম সব বিক্রিয়া দিয়ে দেয়। তো ডাউ পদ্ধতিতে ফেনল বানানোর জন্য প্রথমত বেনজিন নিবা, এই বেনজিনের মধ্যে ক্লোরিনেশন করবা। তাহলে বেনজিনের মধ্যে ক্লোরিনেশন করবা, FeCl3, অনার্দ্র ফেরিক ক্লোরাইড অথবা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটা ক্লোরিন রিং এ প্রবেশ করবে, তৈরি করবে ক্লোরোবেনজিন। এই যে ক্লোরোবেনজিন তৈরি হইলো, এই ক্লোরোবেনজিনের মধ্যে যোগ করবা 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিবা, 150 ATM প্রেসার, আর এর সাথে বিক্রিয়া দিব হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের এই বিক্রিয়া দিবা, কার উপস্থিতিতে? 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 150 ATM প্রেসার। তখন এখান থেকে তৈরি হয় সোডিয়াম ফিনেট।
এই যে বেনজিন ও এন এ, এই যেগুলোর নাম হলো সোডিয়াম ফিনেট। পরবর্তীতে এই যে সোডিয়াম ফিনেট, এই সোডিয়াম ফিনেটের মধ্যে যোগ করবা HCl, তখন সোডিয়াম ক্লোরিনের সাথে মিলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, আর হাইড্রোজেন অক্সিজেনের সাথে মিলে তৈরি করবে ফেনল। এই হলো ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। তাহলে ফার্স্টে বেনজিনের ক্লোরিনেশন করে বানাইতে হবে ক্লোরোবেনজিন। তারপর ক্লোরোবেনজিনের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবা, 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 150 ATM প্রেসার, ওইখান থেকে তৈরি হবে সোডিয়াম ফিনেট। এই সোডিয়াম ফিনেটের মধ্যে যোগ করবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরিনকে নিয়ে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, আর হাইড্রোজেন অক্সিজেনের সাথে মিলে তৈরি করবে ফেনল। এই হলো ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। 2 নাম্বার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। এটা পরীক্ষা সবচেয়ে বেশি আসছে। বাকি দুইটা প্রস্তুতি অত ইম্পর্টেন্ট না। 2 নাম্বার, কিউমিন পদ্ধতিতে বা কিউমিন থেকে বেনজিন, CH CH3 CH3, এই যৌগটার নাম হলো কিউমিন। তো তুমি এই কিউমিন থেকে তৈরি করবে হলো ফেনল। আচ্ছা, তো কিউমিন তৈরি করা হয় কিভাবে? কিউমিন তৈরি করা যায় এই যে বেনজিন, এখানে দেখো, কিউমিন তৈরি করবা, এই যে বেনজিন নিবা, এই বেনজিনের সাথে বিক্রিয়া দিবা, CH3 CH ডাবল বন্ড CH2, সহজ সংযোজন বিক্রিয়া। হাইড্রোজেন যেখানে বেশি সেখানে হাইড্রোজেন যাবে, মার্কোনিকভ। হাইড্রোজেন যেখানে কম সেখানে নেগেটিভটা যাবে। এই তৈরি হইলো কিউমিন। এবং এই বিক্রিয়াতে টেম্পারেচার দেওয়া লাগে হলো তোমার, টেম্পারেচার, প্রেসার, এটা মনে রাখতে হবে। টেম্পারেচার 250 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার হলো 30 ATM, আর H3PO4। তো কিউমিন থেকে, এই যে কিউমিন তৈরি করলাম, এই কিউমিন থেকে বানাবো হলো তোমার ফেনল। তো এই যে কিউমিন নিলাম, এই কিউমিনের মধ্যে জারণ করবা, CH বন্ড CH3 CH3, কিউমিনের সাথে অক্সিজেনে বিক্রিয়া দিবা। টেম্পারেচার 130 ডিগ্রি সেলসিয়াস। তো যদি কিউমিনে জারণ করো, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও তো জারণ বিক্রিয়া, তো কিউমিনে যদি জারণ করো বা অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও, তখন এখান থেকে তৈরি হয় বেনজিন। স্পেস দেওয়া লাগবে আরো, এই কম্পাউন্ডটা তৈরি হয় বেনজিন, এদিকে কার্বন, এদিকে CH3, এদিকে CH3, এদিকে অক্সিজেন, তার মাথায় অক্সিজেন বন্ড হাইড্রোজেন। তাহলে কিউমিন যদি জারণ করো, তাহলে এই যে কার্বন এবং হাইড্রোজেন আছে, এই কার্বন হাইড্রোজেনের মাঝে দুটো অক্সিজেন প্রবেশ করে। এটা কিন্তু COOH না, কারণ এটা কার্বক্সিলিক অ্যাসিড না, কারণ কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে কার্বন ডাবল বন্ড তার সাথে একটা OH। তো এই যৌগটার নাম হলো কিউমিন পার অক্সাইড। এই কিউমিন পার অক্সাইডের মধ্যে তুমি যদি লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করো, হিট দাও, এইখান থেকে এই যে উপরে যে OH টা আছে, এই OH টা নিচে বসে যায়। তাহলে OH টা যদি নিচে বসে যায়, তাহলে তৈরি করে ফেনল।
OH টা নিচে বসে গেল, বাকি আছে CH3, সি বন্ড CH3, এটা তৈরি করে CH3, সি ডাবল বন্ড ও বন্ড CH3। এই হলো কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। তাহলে ফার্স্টে কিউমিনের প্রস্তুতি, এটা অ্যালকিন টপিকের, অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কিউমিন তৈরি করা যায়। তো এই কিউমিন থেকে ফেনল বানাবো, কিউমিনের জারণ করব, তৈরি হবে কিউমিন পার অক্সাইড। এই কিউমিন পার অক্সাইডকে লঘু সালফিউরিক অ্যাসিডে হিট দিলে উপরের OH নিচে বসে যায়, উৎপন্ন করে ফেনল। আর এই CH3 সে CH3 তৈরি করে এসিটন বা প্রোপানন বা কিটোন। 3 নম্বর প্রস্তুতি, ওই 1 নম্বর প্রস্তুতির পরীক্ষা আসে, 2 3 পরীক্ষা আসে না। বেনজিন থেকে, বেনজিনের মধ্যে যদি অক্সিজেন যোগ করো, V2O5, 330 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এখান থেকে তৈরি হয় ফেনল। এবার আসলে ফেনলের বিক্রিয়া। তো ফেনলের বিক্রিয়াগুলো বেনজিনের মতোই, বেনজিনের মধ্যে যেরকম ইপি প্রতিস্থাপন বিক্রিয়া শিখছো, টলের মধ্যে ইপি প্রতিস্থাপন বিক্রিয়া পড়ছো, সো ফেনলের মধ্যে এরকম ইপি প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তো ওগুলা লিখবো না, কারণ ওগুলো বেনজিনের মধ্যেও পড়ছো, আবার টলেনের মধ্যেও পড়ছো। ফেনলের বিক্রিয়াগুলো টলেনের মতো হবে, কারণ টলেন হলো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। তাহলে এখানে শুধু ওই রিয়েকশন গুলো লিখবো যেগুলা নতুন, যেগুলো পড়া হয় নাই। অসব বিক্রিয়ার মধ্যে 1 নম্বর, ব্রোমিনের সাথে বিক্রিয়া, ব্রোমিন টেস্ট। ফেনল ব্রোমিনের সাথে 2 ধরনের বিক্রিয়া দেয়। ফেনলের মধ্যে ব্রোমিন যোগ করবা, একবার হলো ব্রোমিন পানিতে উম, দ্রবীভূত করে সেই ব্রোমিন যোগ করবা, অর্থাৎ ব্রোমিন যোগ করবা পানির সাহায্যে। পানিতে ব্রোমিন যোগ করে সেই ব্রোমিন মিশ্রিত পানি যদি ফেনলে যোগ করো, তাহলে এখান থেকে তৈরি হয় টু, এখান থেকে তৈরি হয় 2 4 6 ট্রাইব্রোমোফেনল। এর নাম যদি লিখি 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এই 2,4,6 ট্রাইব্রোমোফেনল এটার অদক্ষেপ তৈরি করে, এবং এর গদক্ষেপ হইল হলুদ। এই জন্য এটা বলা হয় ফেনল আইডেন্টিফিকেশন টেস্ট, অর্থাৎ এর সাহায্যে ফেনলকে শনাক্ত করতে পারো। 2 নম্বর, আবার সেই ব্রোমিন যোগ করবা। আগের বার ব্রোমিন টেস্ট করছিলাম পানির সাহায্যে, ব্রোমিন মিশ্রিত পানি যোগ করছো। এবার ব্রোমিনকে যোগ করবা কার্বন ডাই সালফাইডে, এরপর সেই ব্রোমিন সলিউশন যোগ করবা। তো ফেনলের মধ্যে যদি কার্বন ডাই সালফাইড মিশ্রিত ব্রোমিন যোগ, মানে কার্বন ডাই সালফাইড দ্রাবকে দ্রবীভূত ব্রোমিন যোগ করো, তাহলে এখান থেকে তৈরি হবে অর্থ পজিশনে একটা ব্রোমিন যাবে, প্যারা পজিশনে একটা ব্রোমিন যাবে। তাহলে ব্রোমিনের সাথে 2 ধরনের রিয়েকশন দেখলাম, একটা হলো ব্রোমিন পানি, আর একটা হলো ব্রোমিন কার্বন ডাই সালফাইড। ব্রোমিন পানি হইলে সেখানে হলুদ পদক্ষেপ তৈরি হয়, এটা বলা হয় ফেনল আইডেন্টিফিকেশন টেস্ট, ফেনলের শনাক্তকারী বিক্রিয়া এটা। আর যদি ব্রোমিন যোগ করো কার্বন ডাই সালফাইড ব্রোমিন, তাহলে সেখান থেকে অর্থ কার্বন এক বা 2 নম্বর কার্বন একটা ব্রোমিন যুক্ত হবে, 4 নম্বর কার্বন একটা ব্রোমিন যুক্ত হবে। 2 এবং 4 কেন যুক্ত করতেছে, কারণ ফেনল হইলো অর্থ প্যারা ইন্ডিকেটিং গ্রুপ। তো যখন কার্বন ডাই সালফাইড মিশ্রিত ব্রোমিন যোগ করা হয়, তখন এটা ইপি প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে যায়, যে কারণে অর্থ পজিশনে একটা ব্রোমিন যায়, প্যারা পজিশনে একটা ব্রোমিন যায়। এটা হলো কয়টা, 2 নম্বর। আচ্ছা, ব্রোমিন টেস্ট দেখলাম 2টা। এবার আসো 3 নম্বর, ফেনলের নাইট্রেশন।
হ্যাঁ, যদিও ফেনলের বলছিলাম যে ইপি প্রতিস্থাপন বিক্রিয়াগুলা পড়াবো না, কারণ ওগুলো তো বেনজিনে পড়ছে, টলুইনে পড়ছে। নাইট্রেশনটাকে তাহলে কেন লিখলাম, কারণ এই নাইট্রেশন থেকে একটা কম্পাউন্ড আমি তৈরি করব, এই কারণে নাইট্রেশনটা করবো। এমনিতে ফেনলে যে ফিল্টার অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, ব্রোমিনেশন, নাইট্রেশন, এগুলো সবই ইপি প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন টলুইনের মতো ফেনলও দেয়। এর মধ্যে নাইট্রেশনটা লিখলাম, এখান থেকে প্যারাসিটামল তৈরি করবো। এই হলো ফেনল, এর নাইট্রেশন করবো। নাইট্রেশনে ব্যবহার করতে হবে নাইট্রিক অ্যাসিড, আর প্রভাবক হিসেবে ব্যবহার করতে হবে সালফিউরিক অ্যাসিড। তাহলে নাইট্রেশন হবে। ফেনল যেহেতু অর্থোপেরা ইন্ডিকেটিং গ্রুপ, কাজে ফেনলের অর্থ পজিশনে একটা নাইট্রোমূলক আসবে। নাইট্রোমূলক ভাঙে কি হবে, ও NO2, OH মাইনাস NO2 প্লাস, বাক্সে অলওয়েজ প্লাস ঢোকে, আর NO2 আসবে একটা প্যারা পজিশনে। আচ্ছা, তো এখানে আরো একটা জিনিস তৈরি করা যায়, প্যারাসিটামল তো তৈরি করা যায়, আরো একটা জিনিস তৈরি করা যায়, সেটা হলো এই যে চৌকোটা তৈরি হলো, এটা আবার নাইট্রেশন করব, অনেকটা TNTর মতো, TNT তে যেরকম করছে ওরকম। তো আবার নাইট্রেশন করলে এই হলো ফেনল, এখানে একটা NO2, প্যারা পজিশনে একটা NO2। পরবর্তীতে এরা যদি আবার নাইট্রেশন করো, HNO3, সালফিউরিক অ্যাসিড, H2SO4, তখন আরো একটা নাইট্রো গ্রুপ এসে যুক্ত হবে, OH, NO2, NO2, NO2। এর নাম হলো 2,4,6 ট্রাই নাইট্রো ফেনল। এর আরেকটা নাম আছে, এর নাম হলো পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড, এটা একটা বিস্ফোরক। তাহলে ফেনলের নাইট্রেশন দেখলাম যে ফেনলের নাইট্রেশন করলে প্রথমে অর্থ পজিশন প্যারা পজিশন যায়, পরে আবার নাইট্রেশন করলে অর্থ প্যারা, আবার নাইট্রেশন করলে অর্থ প্যারা, অল পজিশনে 2,4,6 তিন নাইট্রো গ্রুপ যুক্ত হয়। এর নাম হলো 2,4,6 ট্রাই নাইট্রো ফেনল, যার নাম হলো, আরেক নাম হলো পিক্রিক অ্যাসিড। এই সেম জিনিসটা টলুইনের মধ্যেও পড়ছো। টলুইনে এরকম যখন নাইট্রেশন করতাম তখন তৈরি হতো 2,4,6 ট্রাই নাইট্রো টলুইন, যে নাম ছিল হলো TNT। এটা একটা TNTর মতো। আচ্ছা, তো এখানে এই যে পিক্রিক অ্যাসিড তৈরি হইলো, এখানে এই যে পিক্রিক অ্যাসিড, তুমি জানো যে অ্যাসিডের থেকে OH মূলক যদি সরায় দেওয়া হয়েছে, R, C, ডবল বন্ড OH, এর মধ্যে যদি তুমি অ্যামোনিয়া যুক্ত করো, বা মানে এখান থেকে তুমি যদি এই 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 OH টাকে সরায়া তুমি যদি এখানে নিয়ে আসো NH2, এর নাম কিন্তু অ্যামাইড। তো আমি যদি এখানে OH কে সরায়া এখানে NH2 নিয়ে আসি, এই হলো NO2, আগের মতোই আছে এগুলো, শুধু OH এর জায়গায় নিয়ে আসছি NO2। এর নাম হলো পিক্রামাইড। পিক্রামাইড। আরো একটা নাম আছে, 2,4,6 ট্রাই নাইট্রো এনিলিন। 2,4,6 ট্রাই নাইট্রো এনিলিন। কারণ এই যে বেনজিনের উপর যদি NH2 থাকে, এই যৌগটাকে বলা হয় এনিলিন। এনিলিন, এই জন্য নাম হচ্ছে 2,4,6 ট্রাই নাইট্রো এনিলিন। এটা বলা হয় TNA। এটাও এক ধরনের বিস্ফোরক। তো এই যে পিকনিক অ্যাসিডের OH কে সরায় আমি অ্যামোনিয়া গ্রুপকে কিভাবে আনবো, এখানে অ্যামোনিয়া যোগ করবো NH3, প্রভাবক হিসেবে থাকবে জিঙ্ক ক্লোরাইড। তাহলে OH টা সরে ওখানে NH2 চলে আসবে। অ্যালকোহলের মানে OH কে সরানোর জন্য, সরায়া অ্যামিনো গ্রুপ NH2 আনার জন্য সবসময় অ্যামোনিয়া যোগ করতে হয়।
এই রিয়াকশন গুলো শিখবা অ্যাসিড টপিকে, অ্যাসিড থেকে অ্যাসিড অ্যামাইড প্রস্তুতিতে। আচ্ছা, এই গেল হলো পিকনিক অ্যাসিড, পিকামাইড। সেটা কয় নাম্বার ছিল? 3 নম্বর, এবার হলো 4 নম্বর। 4 নম্বর হলো যে প্যারাসিটামল বানাবো। এই বিক্রিয়া, এই যে প্যারাসিটামল যে বিক্রিয়া, যে বিক্রিয়ার সাহায্যে প্যারাসিটামল তৈরি করা হয় এর নাম হলো কোব বিক্রিয়া। তো কোব বিক্রিয়ায় এই ফেনলের মধ্যে যোগ করবা HNO3, সালফিউরিক অ্যাসিড। তাহলে অর্থ পজিশনে একটা নাইট্রো গ্রুপ এসে যুক্ত হবে, আর প্যারা পজিশনে এসে একটা নাইট্রো গ্রুপ যুক্ত হবে। তো আমার প্যারাসিটামল বানানোর জন্য এই প্যারা নাইট্রো ফেনলটা লাগবে। তো এই যে প্যারা নাইট্রো ফেনল, OHNO2, এই প্যারা নাইট্রো ফেনলের মধ্যে নাইট্রো গ্রুপকে আমি সরায়া NH2 কে আনবো। নাইট্রো গ্রুপকে সরায়া NH2 কে আনার জন্য আমার এখানে বিজারণ করতে হবে, এবং বিজারণ করার জন্য আমি ব্যবহার করব 3 + HCl। তাহলে এই যে NO2 আছে, এখানে বিজারণটা হবে, বিজারণ মানে হলো অক্সিজেন আউট এবং হাইড্রোজেন ইন। তাহলে 2টা হাইড্রোজেন ইন হইলো, 2টা অক্সিজেন বের হয়ে গেল, আর উপরে হইলো OH। উপরের এই যৌগটার নাম হলো প্যারা নাইট্রো ফেনল, এই যৌগটার নাম হলো প্যারা অ্যামিনো ফেনল। এই প্যারা অ্যামিনো ফেনলের মধ্যে OH NH2, এই প্যারা অ্যামিনো ফেনলের মধ্যে এবার যোগ করব CH3, সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড CH3। এর নাম হলো ইথানোয়িক অ্যানহাইড্রাইড। এটা একটা অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড ভাঙি কি হবে? ওটা মাইনাস, বাকিটা প্লাস। এই প্লাস অংশটা অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে, এইচ প্লাস কে সরায়া সেই জায়গায় বসবে। এই অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে সরায় দিবে, সরায়া সেই স্থানে বসবে। তো এই ফেনলের OH, আর এইখান থেকে অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে সরায় দিল, সরায়া সেই হাইড্রোজেনের জায়গায় এই জিনিসটা বসলো। এর নাম হলো N এসিটাইল প্যারা অ্যামিনো ফেনল। এইখান থেকেই এই ওষুধটা না, এই যৌগটার নাম, এটার নামকরণ করা হয়েছে। এন থেকে আসছে হলো N, এসিটাইল থেকে A, প্যারা থেকে P, আর অ্যামিনো থেকে A। এই হলো নাপা। সো এই হলো প্যারাসিটামল প্রস্তুতি। এই প্যারাসিটামলের যেটা তোমার বেক্সিমকো যেটা বিক্রি করে ওইটার নাম হলো নাপা। তারা এখান থেকে নাপ নামটা তৈরি করছে আর কি। প্যারাসিটামল নামকরণের থেকে প্রতিটা প্রথম অক্ষর নিয়ে তারা এই নাপা নামটা দিছে, এবং যেটা কিনা কি প্যারাসিটামলের সবচেয়ে বেশি বিক্রিত প্রোডাক্ট বেক্সিমকো। সো কি ট্যালেন্টেড, চিন্তা করো যে কেমনে নামকরণটা করছে। আচ্ছা, তো পরীক্ষায় তো আর নাপা আসবে না, নাপা তো বেক্সিমকো ওষুধের নাম। পরীক্ষায় প্রশ্ন আসবে প্যারাসিটামল প্রস্তুতি, প্যারাসিটামল প্রস্তুতি। তাহলে প্রিপারেশন শুরু হইলো কোন জায়গা থেকে? ও, এটা কোববিকের নাম দিছে কেন? এটা তো, এটা হলো প্যারাসিটামল প্রস্তুতি। কোববিকের সাহায্যে তৈরি করবো হলো অ্যাসপিরিন। প্যারাসিটামল প্রস্তুতি। আচ্ছা, তাহলে ওষুধ বানাইলাম প্যারাসিটামল, এবার বানাবো হলো অ্যাসপিরিন। 4, এটা হলো 5। অ্যাসপিরিন হলো তোমার জ্বরের ওষুধ। অ্যাসপিরিন হলো তোমার
হার্টের পেশেন্টদের অ্যাসপিরিন দেয় যখন হার্ট অ্যাটাক হয় তখন, রক্তকে পাতলা করে। তারপর এই যে করোনার সময় অ্যাসপিরিন অনেক ইউজ হয়েছে, অ্যাসপিরিন হলো রক্তকে পাতলা করে। তো এই অ্যাসপিরিন প্রস্তুতি শিখতে হবে, পরীক্ষার প্রশ্ন আসে যে অ্যাসপিরিন প্রস্তুত করো, কোপ বিক্রিয়ার সাহায্যে অ্যাসপিরিন প্রস্তুত করো। তারপর এমনি তো উদ্দীপক দিয়ে আসে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্যারাসিটামল ইম্পর্টেন্ট, অ্যাসপিরিন ইম্পর্টেন্ট, তারপর পিক্রিক অ্যাসিড ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষায় প্রশ্ন আসে। ফেনল আইডেন্টিফিকেশন টেস্ট একটা পড়ছি, সেটা হলো ব্রোমিনের সাহায্যে। সামনে একটা পড়বো লিবারম্যান টেস্ট, তারপরে সামনে একটা পড়বো ফেরিক ক্লোরাইড টেস্ট। এই তিনটেই পরীক্ষা আসে, ফেনল আইডেন্টিফিকেশন টেস্ট পরীক্ষা আসে। তারপর হলো তোমার ফেনল আইডেন্টিফিকেশন টেস্ট আছে তিনটা, একটা পড়ছে, আরো দুইটা বাকি আছে। প্যারাসিটামল প্রিপারেশন, অ্যাসপিরিন প্রিপারেশন, এগুলো পরীক্ষা আসে প্রচুর। 18 সাল 19 সালের পরে আর কখনো আসে নাই, কারণ এগুলা শর্ট সিলেবাসে ছিল না। এখন আবার ফুল সিলেবাসে যেহেতু শুরু, তাহলে এই টপিক গুলো ইম্পর্টেন্ট, প্যারাফেনল ইম্পর্টেন্ট, যেহেতু এতদিন কোশ্চেন হয়নি। তারপর 5 নাম্বার কোপ বিক্রিয়া, কোপ বিক্রিয়ার সাহায্যে অ্যাসপিরিন প্রস্তুতি। এই বিক্রিয়া আরেকটা নাম হলো কোপ স্মিথ, স্মিথ বিক্রিয়া, কোপ স্মিথ বিক্রিয়া, এটা হলো স্মিথ। আচ্ছা, তো কোপ স্মিথ বিক্রিয়ার সাহায্যে তুমি অ্যাসপিরিন তৈরি করবা কিভাবে? এই যে ফেনল, এই ফেনলের মধ্যে যোগ করবা সোডিয়াম হাইড্রোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তাহলে ফেনলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যোগ করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবা। টেম্পারেচার প্রেসার খুব ইম্পর্টেন্ট, 125 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 5 থেকে 7 ATM প্রেসার। তাহলে এখান থেকে তৈরি হবে এই যৌগটা OH, আর অর্থ পজিশনে COO N A। এই যৌগটার নাম হলো সোডিয়াম সেলিসাইলেট, সোডিয়াম সেলিসাইলেট। এই সোডিয়াম সেলিসাইলেটের মধ্যে যদি HCl যোগ করি, তাহলে তৈরি হয়, সোডিয়াম সেলিসাইলেটের মধ্যে যোগ করলাম HCl, কি হবে? ওই সোডিয়ামটা ক্লোরিনকে নিয়ে যাবে। সোডিয়াম যদি ক্লোরিনকে নিয়ে যায়, OH তো OH এর মতোই আছে, সোডিয়াম ক্লোরিনকে নিয়ে গেছে, হাইড্রোজেন এনে বসে গেছে, উৎপন্ন করলো সোডিয়াম ক্লোরাইড প্লাস এই যে যৌগটা, এর নাম হলো সেলিসাইলিক অ্যাসিড, সেলিসাইলিক অ্যাসিড। এই সেলিসাইলিক অ্যাসিড থেকে আবার দুইটা কম্পাউন্ড তৈরি করা যায়। এক হইলো এই স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে আমি যোগ করব ওই ইথানোয়িক অ্যানহাইড্রাইড। এই অ্যানহাইড্রাইড যদি যোগ করি, অ্যানহাইড্রাইড ভাঙে হইলো অক্সিজেন মাইনাস, বাকিটা প্লাস। তাহলে এই প্লাসটা অ্যাটাক করবে কোথায়? হাইড্রোজেনে, ফেনলের হাইড্রোজেনে। তাহলে ফেনলের হাইড্রোজেনে যদি অ্যাটাক করে, ও এইচ ছিল, তাহলে C+O CH3, আর এইখানে ছিল COOH। এই যে যৌগটা তৈরি হইলো, এর নামই হলো অ্যাসপিরিন, যার আরেক ইউপেক নাম হলো 2 ইথানোইল অক্সি বেঞ্জিন কার্বক্সিলিক অ্যাসিড। এর কমার্শিয়াল নেম হলো অ্যাসপিরিন, ওষুধ হিসেবে নাম অ্যাসপিরিন, অ্যাসপিরিন। পরীক্ষা সরাসরি আসবে অ্যাসপিরিন প্রিপারেশন লেখো, অথবা কোপ বিক্রিয়া লেখো, অথবা কোপ বিক্রিয়ার সাহায্যে অ্যাসপিরিন প্রস্তুতি লেখো। আচ্ছা, তো আরেকটা প্রোডাক্ট কি হয়? আরেকটা প্রোডাক্ট হলো, আমি ওই ইথানোয়িক অ্যানহাইড্রেট যোগ করব না, আমি এখানে যোগ করবো CH3OH, মিথানল যোগ করব। মিথানল যোগ করে হিট দিব। তো যদি মিথানল যোগ করে হিট দিই, তাহলে কি হবে? দুইটা অ্যালকোহল পাশাপাশি বিক্রিয়া দিছো, মানে অ্যালকোহল মানে OH আছে, এরকম দুইটা যৌগ পাশাপাশি যখন বিক্রিয়া দিবা, ওইখান থেকে পানি বের হয়ে চলে যাবে। তাহলে এখান থেকে বের হইলো হাইড্রোজেন, এখান থেকে বের হইলো OH। তাহলে এই CH3টা ওই হাইড্রোজেনের জায়গায় বসে যাবে। তাহলে তৈরি করলো
বেনজিন, C O O, হাইড্রোজেনের জায়গায় বসবে হইলো CH3। আর এখানে আছে C O O, সরি এখানে আছে OH। OH, এই যে যৌগটা তৈরি হইলো এর নাম হইলো মিথাইল, মিথাইল স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট। আরেকটা নাম হলো আয়োডেক্স, এর আরেক নাম হলো উইন্টার গ্রিন। এই হলো কোপ বিক্রিয়া। কি আসো, বুঝতেছো জিনিসগুলা? বুঝছি, বুঝতেছি। বুঝতেছি, এগুলা বাসায় পড়তে হবে, এগুলা বাসায় না পড়লে এই জীবনেও এগুলো হবে না, বুঝছো? বহুত ঝামেলা এগুলা। আজকে দেখা গেছে সারা রাত পড়বা। এগুলো একটু বোরিং পড়া। হ্যাঁ, এগুলা তো পারলে বোরিং না, না পড়লে আসলে বোরিং লাগে। আমাদের যখন শুরু দিয়ে পড়তাম তখন হলো এগুলা মানে প্রচুর মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়। মুখস্থ তো সবাই করতে পারে, কিন্তু মনে রাখাটা তো খুব কঠিন। তুমি আজকে পড়লে 7 দিন পরে তোমার কিচ্ছু মনে থাকবে না, আবার পড়তে হবে, আবার ভুলে যাবে, আবার পড়তে হবে। এই জন্য তো যোগাযোগ কঠিন, কেউ মনে রাখতে পারে না। আমাদের তো সব যোগাযোগ এত হাইপ কেন? যোগাযোগ এই কারণে তো মনে রাখতে পারে না কেউ। যত টেকনিক যত কিছু কোনো না কেন হবে না, যোগাযোগ মনে রাখতে হবে। টেকনিক দিয়েও কিছু হয় না, কাজ হয় না। তোমার রিয়েকশন সকালে উইঠা, সকালে উইঠা বোর্ড ছিল বাসায়, বোর্ডের মধ্যে রিয়েকশন লিখতাম। এছাড়া আমি দ্বিতীয় কোনো উপায় আর দেখি না। এটা আমাদের, আমি যখন অর্গানিক যার কাছে পড়তাম ভাই শিখেছিল, তো এই কাজটা করতাম, এবং এটা অনেক ইফেক্টিভ কাজে দিচ্ছে। তো এই কাজ করতে হবে। সামনে তো আরো ভয়াবহ বিক্রি আছে। রাইমার টাইমে তো না, সামনে হলো লিভারমেন্ট টেস্ট পড়বো, যে একটু পরেই পড়াবো। ওই হলো অর্গানিকের সবচেয়ে ভয়াবহ বিক্রি, লিভারমেন্ট টেস্ট। সামনে তো আরো আছে। আর পিছে তো কত পড়ে আসছো। অ্যালডিহাইড কিটোন টপিক শুরু করলে তুমি হারাই যাবা। অ্যালডিহাইড কিটোনে যেটার পরে শুরু করবো, ফেনল তো শেষ হয়ে যাবে এখন। তারপর অ্যালডিহাইড কিটোন শুরু করবো। অ্যালডিহাইড কিটোন বিশাল টপিক। আর আগে যা পড়ছো সেটা তো আরো বড় বিশাল ছিল, এত কিছু ঠিক আছে। তারপর আমি কিন্তু তোমাদের এক্সট্রা কোনো কিছু পড়াই নাই। মানে যেগুলো অনেকে আছে না অর্গানিক কেমিস্ট্রিতে এক্সট্রা অনেক কিছু পড়ায়। আমরা যখন পড়ছিলাম সৈকত ভাইয়ের কাছে, তখন তো খাতায় তো মনে রাখছিল মানে 2টা না 2টা ইউজ জিনিসপত্র। কিন্তু এগুলো সব লাগে না, পরীক্ষা আসে না। তো আমি তোমার অতটুকুই পড়াইছি, যতটুকু জন্য অ্যাডমিশনে লাগে আর কি। তোমার এটাতে হয়তো 100% হবে না, কিন্তু 95% হবে। 5%-এর জন্য কি মরে যাবে নাকি? ওগুলো তো যে কয়টা ফার্স্ট। ক্লাস লাগবে? হ্যাঁ, বলো বলো। কয়টা ক্লাস লাগবে আর? আজকে তো ফেনল শেষ করবো, এখন শেষ করে অ্যালডিহাইড কেটন শুরু করব। পরের ক্লাসে অ্যালডিহাইড কেটনকে শেষ করব, যেহেতু ক্লাস রেকর্ড থাকবে আমি লং টাইম পরে শেষ করে দিব আর কি। সো ধরো যে কালকে অ্যালডিহাইড কেটন শেষ থাকবে, তারপরে ক্লাসে জৈব অ্যাসিড, একটা ক্লাসে জৈব অ্যাসিড শেষ। তাহলে 2টা ক্লাস নিলে, আর 2টা ক্লাস নিলে জৈব অ্যাসিড পর্যন্ত শেষ। অ্যামিন একটা ক্লাস, আর হলো সাথে হলো তোমার পলিমার করার একটা ক্লাস। তাহলে এখানে হলো আজকের পর অ্যালডিহাইড একটা, এসিড একটা 2টা, অ্যামিন একটা 3টা, আর 4টা ক্লাস লাগবে। তাহলে যোগাযোগ শেষ হবে। ঠিক আছে, দেখো তো টাইমার টাইম। বলো। যোগাযোগের একটা question দিলাম। একটা হ্যাঁ, বুঝি ওইটাতে নাকি। দেখি সমাধান ক্লাস। হ্যাঁ, কথা বুঝা যাইতেছে না। ক্যারিকেট ক্যারিকেট আসতেছে, কি বললা? হ্যাঁ, বুঝি না, কি বললা একটু আগে? কই আসো নাকি তোমরা?
আচ্ছা, তো দেখো যে, তো কোপ বিক্রিয়া পর্যন্ত ছিলাম না, এরপর আসলে রাইমার টাইমের বিক্রিয়া। রাইমার টাইমের বিক্রিয়া, রাইমার টাইমের বিক্রিয়ায় এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রচুর আসে। রাইমার টাইমের পরীক্ষায় প্রচুর আসে। ফেনলের সাথে বিক্রিয়া দিবা ক্লোরোফর্ম, এটা আবার ক্লোরোফর্ম টপিকেরও বিক্রিয়া। ফেনলের সাথে ক্লোরোফর্মে বিক্রিয়া দিবা CaCl3 একটা ক্ষারের উপস্থিতিতে, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে সরাসরি তৈরি হবে এই কম্পাউন্ডটা, যেটা একটু আগে কোপ বিক্রিয়া দেখছিলা, কিন্তু সিএইচ ওর জায়গায় ছিল COOH, এবং তার নাম পড়ছিল সেলিসাইলিক অ্যাসিড। তাহলে COOH এর জায়গায় যদি CHO থাকে, তাহলে এর নাম হলো সেলিসালডিহাইড। সেলিসালডিহাইড। এই বিক্রিয়ার টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এগুলো রাইমার টাইমের বিক্রিয়া। কত? 6। এরপর 7 নম্বর। তো ফেনলের বলছিলাম আইডেন্টিফিকেশন টেস্ট আছে 3টা। একটা তো করলাম ব্রোমিন টেস্ট, আর 2টা পড়বো এখন, লিভারম্যান টেস্ট আর হইলো ফেরিক ক্লোরাইড টেস্ট। 7 নম্বর, FeCl3 টেস্ট, ফেরিক ক্লোরাইড টেস্ট। তো ফেনলের মধ্যে তুমি যদি ফেরিক ক্লোরাইড যোগ করো, FeCl3, 6 অনু ফেনলের সাথে 2 অনু ফেরিক ক্লোরাইড যোগ করবে, তাহলে এইখানে 6 অনু হাইড্রোজেন, 6 অনু 6টা হাইড্রোজেন আর 6টা ক্লোরিন মিলে তৈরি করবে 6টা HCl প্লাস। তাহলে হাইড্রোজেন যদি চলে যায়, তাহলে ফেনল হয় কি, এই যে ফিনেট আয়ন। কয়টা হয়? 6টা। তো 6টা ফিনেট আয়ন। আর আছে কয়টা? 2টা। এটা না, এটা হলো Fe3 প্লাস। তাহলে Fe3 প্লাস আছে হলো 2টা। এই যে Fe3 প্লাস 2টা, আর ফিনেট 6টা, তাহলে Fe6 Fe2। এই যৌগটার নাম হলো ডাইফেরিক হেক্সা ফিনেট। এই ডাইফেরিক হেক্সাফিনেটের পদক্ষেপ তৈরি করে। এই পদক্ষেপের কালার হলো বেগুনি। এই বেগুনি বর্ণ দেখে তুমি বুঝতে পারবা যে যে কম্পাউন্ডটা তুমি নিছিলে সেটা ফেনল ছিল। তাহলে কোন একটা কম্পাউন্ড ফেনল কিনা ওই সলিউশনের মধ্যে যোগ করবা ফেরিক ক্লোরাইড, যদি দেখো বেগুনি কালার পদক্ষেপ পড়ছে, তার মানে ডাইফেরিক হেক্সাফিনেটের পদক্ষেপ পড়ছে বেগুনি, অর্থাৎ যৌগটা ছিল হলো ফেনল। তো এটাও হলো ফেনল আইডেন্টিফিকেশন টেস্ট। এগুলো 7। এরপর 8 নম্বর, লাস্ট টেস্ট। ফেনলের 3টা টেস্ট, এর মধ্যে লাস্ট টেস্ট লিবারম্যান পরীক্ষা বা লিবারম্যান টেস্ট। লিবারম্যান টেস্ট করা হয় HNO2 অর্থাৎ নাইট্রাস অ্যাসিডের সাহায্যে। নাইট্রাস অ্যাসিডের সাহায্যে। তো যেটা করবা, ফেনলের মধ্যে যোগ করবা নাইট্রাস অ্যাসিড। এই হলো ফেনল। ফেনলের মধ্যে যোগ করলাম নাইট্রাস অ্যাসিড, HNO3, এইচ HNO2 নাইট্রাস অ্যাসিড। এই নাইট্রাস অ্যাসিড ভাঙে কিভাবে? ও নো, OH- NO2 প্লাস। এটা একটা অর্থ পজিশনে যাবে, একটা প্যারা পজিশনে যাবে। তবে অর্থ পজিশনে যেটা যাবে ওইটার কন্টিনিউ করে না বিক্রিয়াতে, কিন্তু প্যারা পজিশনে যেটা যায় এটা বিক্রিয়ার সামনে অগ্রসর হয়। এর নাম হলো অর্থ নাইট্রোসো ফেনল। এই যে অ্যানো মূলকটা, এই অ্যানোকে বলা হয় নাইট্রোসো। তাহলে এই যদি, ও এটা তো প্যারা পজিশন আছে, এটা অর্থ না, এটা হলো প্যারা। এই জন্য এর নাম হলো প্যারা
নাইট্রোসোফেনল। এনো লোকটাকে বলা হয় নাইট্রোসো, এনো টু কে বলা হয় নাইট্রো। এই জন্য নাম হচ্ছে প্যারানাইট্রোসোফেনল। এই যে প্যারানাইট্রোসোফেনল তৈরি হইলো, এই প্যারানাইট্রোসোফেনল পরবর্তীতে আবার বিক্রিয়া অংশগ্রহণ করে। এই যে এনও ও এইচ, এই প্যারানাইট্রোসোফেনলের সাথে, মানে এই প্যারানাইট্রোসোফেনল পাত্রের মধ্যে যে অবশিষ্ট ফেনল থাকে তার সাথে আবার বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করে দেওয়া, আচ্ছা এটা উল্টে লিখি তাহলে সুবিধা হবে বুঝতে। বেনজিন, এই হলো এনও, এই হলো ও এইচ। তাহলে এই প্যারানাইট্রোসোফেনল পরবর্তীতে আবার পাত্রের যে ফেনল আছে তার সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করে, এখান থেকে এখনো পানি বের হয়ে যায়। এখন এখনো পানি কিভাবে বের হয়, এখান থেকে একটা হাইড্রোজেন যায়, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়, এখান থেকে একটা অক্সিজেন বের হয়। তাহলে দুইটা হাইড্রোজেন একটা পানি। তাহলে যৌগটা কি তৈরি হইলো, এদিকে তো আছে হইলো ফেনল, এই হলো OH, এইচ হলো নাইট্রোজেন, নাইট্রোজেনের দুইটা হাত, এই দুইটা হাত দিয়ে সে বেনজিন রিংকে ধরে। ওদিকে হাইড্রোজেন চলে গেছে, তখন অক্সিজেন এরকম ডাবল বন্ড তৈরি করে। বেনজিনের মাথায় ভুলেও গোল্লা দেওয়া যাবে না, কারণ হাত এখানে মিলবে না। অলরেডি বেনজিনের ওই দুইটা কার্বনে চার হাত হয়ে গেছে, এই কার্বনেরও চার হাত হয়ে গেছে, এই কার্বনেরও চার হাত হয়ে গেছে। সো এখানে একটা ডাবল বন্ড থাকে আর এখানে একটা ডাবল বন্ড থাকে। এই যৌগটার নাম হইলো ইন্দোফেনল। ইন্দোফেনল, এর কালার হলো লাল। এই যে ইন্দোফেনল তৈরি হলো, এই ইন্দোফেনলের মধ্যে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, তখন এই অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এই যে অ্যাসিডের এইচ আর ক্ষারের ওইচ মিলা তৈরি করে পানি। তাহলে সোডিয়াম এসে এখানে বসবে, এই এসে এখানে সোডিয়াম বসলো, নাইট্রোজেন ডাবল বন্ড, ডাবল বন্ড অক্সিজেন। আচ্ছা এখানে তো গোল্লা দেওয়া যাবে না ভুলেও, হাত কিন্তু মিলবে না। এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এর নাম হলো সোডিয়াম, সোডিয়াম ইন্দোফিনেট। এই সোডিয়াম ইন্দোফিনেটের কালার হলো নীল। এই হলো লিভারম্যান টেস্ট। তো লিভারম্যান টেস্ট যদি আরেকবার বলি, লিভারম্যান টেস্টটা করা হয় নাইট্রাস অ্যাসিডের সাহায্যে। তো নাইট্রাস অ্যাসিড যোগ করবা ফেনলের মধ্যে, তখন এখান থেকে তৈরি হবে প্যারা নাইট্রোসোফেনল। এই প্যারা নাইট্রোসোফেনল পরবর্তীতে দ্রবণের যে অবশিষ্ট ফেনল আছে তার সাথে বিক্রিয়া করবে। তার সাথে বিক্রিয়া করে মনে রাখতে হবে এখান থেকে পানি বের হয়। আর পানি বের হওয়ার জন্য লাগে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন। তাহলে কোথা কোথা থেকে হাইড্রোজেন বের হয়, ফেনলের থেকে, নতুন যে ফেনলটা ফেনলটা আছে ফেনলের থেকে হাইড্রোজেন বের হবে দুইটা, আর নাইট্রোসোফেনল থেকে একটা অক্সিজেন যাবে। এইটা মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় থাকে মিলে যাবে পারবা, আর যদি মাথায় না থাকে জীবনও সংকেত লিখতে পারবো না। পরবর্তীতে এই নাইট্রোজেন ডাবল বন্ড দিয়ে ওই বেনজিনকে ধরে, অক্সিজেন চলে যাওয়াতে ওই পাশেও ডাবল বন্ড অক্সিজেন। অলরেডি এই পাশে কার্বনেরও চার হাত হয়ে গেছে, ওই পাশে কার্বনের চার হাত হয়ে গেছে, ভুলও এখানে গোল্লা দেওয়া যাবে না। তো উপরে একটা ডাবল বন্ড, নিচে একটা ডাবল বন্ড তৈরি করবে ইন্দোফেনল, এর কালার হলো লাল। আরো কনফার্ম হওয়ার জন্য এর মধ্যে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, তখন দেখবা কালারটা লাল থেকে হয়ে গেছে নীল, কারণ তখন তৈরি হয়েছে সোডিয়াম ইন্দোফিনেট। আচ্ছা, এই হলো লিভারম্যান টেস্ট। সো ফেনল শেষ। যে এবার সে অ্যালডিহাইড এবং কিটোন।
আচ্ছা ঠিক আছে, দেখো অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি বিক্রিয়া, অ্যালডিহাইড কিটোনের ম্যাক্সিমাম প্রস্তুতি আগেই পড়ছো। So, বিক্রিয়াগুলো হলো নতুন। অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি, এক নাম্বার, অ্যালকাইন থেকে অ্যালকাইনের পানি সংযোজন করা হয়েছে। দুই নাম্বার, ওজোনালাইসিস, এইটাও অ্যালকিনে পড়া হয়েছে। তিন নাম্বার, গ্রিগনার্ড থেকে গ্রিগনার্ড থেকে। চার নাম্বার, অ্যালকোহলের জারণ। আচ্ছা, গ্রিগনার্ড থেকে অ্যালডিহাইড, আচ্ছা এটা অ্যালডিহাইড নাই, এটা নাই। ওজোনালাইসিস তিন নাম্বার হলো তোমার অ্যালকোহলের জারণ। অ্যালকোহলের জারণ। চার নাম্বার, এসিডের এসিডের বিজারণ। পাঁচ নাম্বার, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশন। ছয় নাম্বার, এসিডের ক্যালসিয়াম লবণ থেকে। এসিডের ক্যালসিয়াম এসিডের ক্যালসিয়াম লবণ থেকে, এইটা পড়া হয়নি। তো এসিডের ক্যালসিয়াম লবণ থেকে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুত করবা। এসিডের ক্যালসিয়াম লবণ হলো, এসিডের সাথে তুমি যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও তাহলে যে লবণটা তৈরি হবে সেটা হলো এসিডের ক্যালসিয়াম লবণ। যেমন HC, এটা হলো ক্যালসিয়াম ফরমেট। যদি ইথানোয়িক এসিডের থেকে এসিডের ক্যালসিয়াম লবণ তৈরি করো, CH3COO2 CA। তো এটা 2 অণু নেওয়া লাগে। এই যে 2 অণু নিলাম, 2 অণু নেওয়ার পর যদি হিট দাও, হিট দিলে অ্যালডিহাইড তৈরি হয় বা কিটোন তৈরি হয়। এখন যৌগটা কিভাবে লিখবা? যৌগটা লিখবা হলো কার্বন অক্সিজেন কোন ডাবল বন্ড দিবা, কার্বন অক্সিজেন কোন ডাবল বন্ড দিবা।
দুই হাত ফাঁকা, দুই হাত ফাঁকা। এবার এই যে তুমি যে এসিডটা নিচ্ছ, এখানে কি আছে? হাইড্রোজেন। তাহলে এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। সেকেন্ড যে এক্সাম্পলটা নিছো, এখানে কি আছে? CH3। এই পাশে একটা CH3, এই পাশে একটা CH3। যদি এরকম হয়, দুই অনু ভিন্ন নিছো, HC00 2 এটা নিছো, প্লাস CH3C00 2 এটা নিছো, নিয়ে হিট দিছো, তখন ডাবল বন্ড অক্সিজেন, এই যে এখানে, এখানে একটা CH3, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এক পাশে CH3, আর এক পাশে হাইড্রোজেন। এই হলো অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি। আচ্ছা, এরপরে আসো অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি শেষ, এবার হলো অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া। তাহলে বিক্রিয়া। আচ্ছা, তো অ্যালডিহাইড কিটোনের পুরো বিক্রিয়াকে যদি লিস্ট করি, প্রথমে শিখতে হবে NP দ্রুত বিক্রিয়া, 2 নাম্বার ঘনীভবন বিক্রিয়া, 3 নাম্বার কিছু স্পেশাল বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোনের পুরো বিক্রিয়াকে 3টা ক্যাটাগরিতে ফেলে দিলাম। NP দ্রুত বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া, স্পেশাল বিক্রিয়া। ফার্স্টে এনপি দ্রুত বিক্রিয়া পড়বো, তারপর ঘনীভবন, তারপরে কিছু স্পেশাল রিয়েকশন পড়বো, যেমন অ্যালডোল ঘনীভবন, ক্যানিজারো বিক্রিয়া, পলেন বিকারক টেস্ট, ফেইলিং দ্রবণ টেস্ট, সেগুলোর স্পেশাল বিক্রিয়া। এক নম্বর আসলে এনপি দ্রুত বিক্রিয়া। এনপি দ্রুত বিক্রিয়া, দ্রুত মানে হলো সংযোজন। তো একটা অ্যালডিহাইড বা কিটোন, এইচ হলো অ্যালডিহাইড, সিএস, আচ্ছা, ধরো একটা র্যান্ডমলি অ্যালডিহাইড বা কিটোন নেই, আর সি ডাবল বন্ড, এইচ হলো অ্যালডিহাইড অথবা আর হইলে কিটোন, এর মধ্যে ধরো বি টাইপের একটা যৌগ দিলা, যেখানে এটা প্লাস বিটা মাইনাস, তাহলে বিক্রিয়া দিলে অ্যালডিহাইড ভাঙে কিভাবে? কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভেঙে যায়, অক্সিজেন মাইনাস, কার্বন প্লাস, এদিকে এইচ অথবা আর। তো এখানে মাইনাসের কাছে যাবে প্লাসটা, প্লাসের কাছে যাবে মাইনাসটা, তবে মাইনাসটা আগে যায় অ্যাটাক করে, অর্থাৎ বিটা আগে আসে, তারপরে আস্তে আস্তে আসে, প্লাস আসে, এসে যুক্ত হয় অক্সিজেনের সাথে, RCO, বি, এইচ অথবা আর। যেহেতু যেহেতু এই বি মাইনাসটা আগে অ্যাটাক করছে, আর বি মাইনাসটা হলো নিউক্লিওফাইল, এবং পাশাপাশি দুইটা জায়গা পরমাণুতে দুইজন যুক্ত হয়েছে, এই জন্য এটা সংযোজন। আর যেহেতু নিউক্লিওফাইল আগে অ্যাটাক করছে, এই জন্য এর নাম হলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া, যার সংখ্যায় বলা হয় এনপি যৌথ বিক্রিয়া। তো এইখান থেকে দুই একটা এনপি যৌথ বিক্রিয়া শিখতে হবে, অর্থাৎ ওই এবি যে লিখছি, এবি এর জায়গায় কিছু স্পেশাল মলিকিউল বসবে, আবার যে অ্যালডিহাইড নিছি, কিটোন নিছি, সেখানে কিছু স্পেশাল অ্যালডিহাইড বা স্পেশাল কিটোন বসবে। ঠিক আছে, তো একটা এনপি যৌথ বিক্রিয়া দিয়ে দাও। 1 নম্বর CH3, সি ডাবল বন্ড ও, CH3, প্রোপানন, এর মধ্যে যোগ করলাম ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম কিভাবে ভাঙে? CCl3 বন্ড হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস CCl3 মাইনাস, CH3, অক্সিজেনের সাথে বন্ধনটা ভেঙে যায় কার্বনের, এখানে যাবে কি? হাইড্রোজেন, কারণ অক্সিজেন নেগেটিভ, আর কার্বন পজিটিভ, কার্বনের কাছে যাবে CCl3, যে যৌগটা তৈরি হইলো, এটা ঘুমের ওষুধ, নাম হলো ক্লোরিটন। ক্লোরিটন। আচ্ছা, এটা হলো 1 নম্বর এনপি যৌথ বিক্রিয়া দিলাম। এরপর আসো 2 নম্বর এনপি যৌথ বিক্রিয়া। আর সি ডাবল বন্ড, এইচ অথবা আর, এর সাথে যদি HCN যোগ করি, হাইড্রোজেন সায়ানাইড, তাহলে হবে RC, অক্সিজেনের সাথে যাবে হাইড্রোজেন, কার্বনের সাথে সায়ানাইড, এইচ অথবা আর, এর নাম হলো সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন। 3 নম্বর
আর সি ডাবল বন্ড ও এইচ অথবা আর, এর সাথে যোগ করবো অ্যালকোহল, অ্যালকোহল ভাঙে এইচ প্লাস ও আর মাইনাস, তাহলে আর সি বন্ড এইচ অথবা আর, অক্সিজেনের সাথে আসে হলো ও আর, না ও আর না, অক্সিজেনের সাথে কি আসবে, অক্সিজেন তো মাইনাস, তাহলে অক্সিজেনের সাথে আসবে প্লাস, কার্বনের সাথে যাবে মাইনাস ও আর। এর নাম হলো হেমি এসিটাল और হেমি কিটাল। যদি অ্যালডিহাইড হয় তাহলে হেমি এসিটাল, যদি কিটোন হয় তাহলে হেমি কিটাল। এই হেমি এসিটাল বা হেমি কিটালের মধ্যে যদি আবার পুনরায় অ্যালকোহল যোগ করো, তখন দুইটা ওয়ে যদি পাশাপাশি থাকে পানি বের হয়ে যায়, তাহলে এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে ওএইচ, তাহলে যৌগটা তৈরি হয় কি আর সি ও আর, নিচে ও আর বন্ড এইচ অথবা আর, এর নাম হইলো এসিটাল অরকিটাল। অ্যালডিহাইড হইলে এসিটাল আর কিটোন হইলে কিটাল। আচ্ছা, এই তিনটা পড়লেই চলবে। এরপর আসলে এনপি যৌথ বিক্রিয়ার, এই যে পড়লা এনপি যৌথ বিক্রিয়া, এই এনপি যৌথ বিক্রিয়ার ক্রম, এটা পরীক্ষা আসে 4 মার্কসের জন্য। এনপি যৌথ বিক্রিয়ার ক্রম, অর্থাৎ কে এনপি যৌথ বিক্রিয়া বেশি দিবে বা দ্রুত দিবে, কে এনপি যৌথ বিক্রিয়া কম দিবে বা দিবে না। কম্পেয়ার করব তিনটা জিনিসের। এক হইলো এইচ সি ডাবল বন্ড বন্ড এইচ ফর্মালডিহাইড, CH3 বন্ড সি ডাবল বন্ড বন্ড এইচ একটা অ্যালডিহাইড, CH3 সি ডাবল বন্ড বন্ড CH3 কিটোন। এই তিনটার মধ্যে এনপি যৌথ বিক্রিয়া কে সবচাইতে বেশি দিবে। তো এনপি যৌথ বিক্রিয়া তো একটু আগে দেখলাই কিভাবে হয়। কি হয়, এই যে হাইড্রোজেন আছে, কার্বন অক্সিজেন বন্ধকার বন্ধন ভেঙে যায়, ভেঙে গেলে অক্সিজেন হয় হলো মাইনাস, কার্বন হয় হলো প্লাস, CH3, সি ডাবল বন্ড অক্সিজেন মাইনাস কার্বন প্লাস CH3, সি CH3 অক্সিজেন মাইনাস কার্বন প্লাস। তো এই যে বি মাইনাস যে ছিল সে কি করে, সে আইসা এই কার্বনের সাথে যুক্ত হয় ফার্স্টে। তাহলে সে কোন কার্বনে বেশি দ্রুত যুক্ত হবে, ফার্স্ট যুক্ত হবে, যেই কার্বনে পজিটিভ বেশি, যেই কার্বনে পজিটিভ বেশি সেই কার্বনে যুক্ত হবে। তো কোন কার্বনে পজিটিভ বেশি, তো এইখানে এইখানে একটা মিথাইল গ্রুপ আছে। আর জানো যে মিথাইল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ যারা আছে তারা ইলেকট্রন দাতা, তারা কি করে এদিকে ইলেকট্রনকে পুশ করে, পরে পজিটিভ চার্জ কমে যায়। এখানে দুই দিক থেকে অ্যালকাইল গ্রুপ আছে, ফলে এখানে এসে দুই দিক থেকে ইলেকট্রনকে পুশ করে, ফলে পজিটিভ চার্জ আরো বেশি কমে যায়। তাহলে পজিটিভ চার্জ সবচাইতে বেশি হলো এইখানে, এইখানে সবচেয়ে আগে অ্যাটাক করবে, সবচেয়ে দ্রুত সেই বিক্রিয়া দিবে এনপিযুক্ত বিক্রিয়া। তাহলে 1 নাম্বার যেটা দেখলাম সেটা হইলো কার্বনের পজিটিভিটি বা পজিটিভ চার্জ ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি, ফর্মালডিহাইডে। 2 নম্বর আরেকটা পয়েন্ট আছে, সেটা হইলো এইখানে, এইখানে এই যে মিথানলের মধ্যে এই যে CH3 একটা বাধা দিচ্ছে, কেউ আসতে বাধা দিচ্ছে। প্রোপাননের মধ্যে এখানে দুই দিক থেকে বাধা দিচ্ছে। প্রোপাননের ক্ষেত্রে কোনো একটা কোনো একটা নেগেটিভ চার্জ যা কার্বনের সাথে যুক্ত হওয়াটা কঠিন, কারণ দুই দিক থেকে বাধা দেয়। এই যে বাধা, এই বাধাটার নাম হলো স্টেরিক বাধা। স্টেরিক বাধা, বাংলায় বলা হয় স্থানিক বাধা। এই স্টেরিক বাধা বা স্থানিক বাধা সবচেয়ে বেশি হইল প্রোপাননে, যেই কারণে বি মাইনাস বা নেগেটিভ চার্জটা প্রোপাননে এসে প্রবেশ করতে পারে না। মানে প্রবেশ করতে পারে না বলতে খুব কম দেয় আর কি বিক্রিয়া, মানে খুব ঝামেলা করে। তাহলে যে দুটো জিনিস দেখলাম, একটা হলো কার্বনের পজিটিভ চার্জ ঘনত্ব, যেটা ফর্মালডিহাইডে বেশি, যে কারণে ভি মাইনাসটা তার প্রতি বেশি আকৃষ্ট হয়। 2 নম্বর দেখলাম স্টেরিক বাধা বা স্থানিক বাধা। স্টেরিক বাধা বা স্থানিক বাধা প্রোপাননের মধ্যে বেশি, কারণ এখানে বড় গ্রুপ বেশি আছে, যেই কারণে বি মাইনাসটা সহজে প্রবেশ করতে পারে না। এই দুইটা কারণে ফর্মালডিহাইড, এই ফর্মালডিহাইড সবচেয়ে বেশি সক্রিয় এনপি যৌথ বিক্রিয়ায়। তাহলে এনপি যৌথ বিক্রিয়ার সবচেয়ে সক্রিয় ফর্মালডিহাইড,
তারপরে ইথানল, আর সবচেয়ে কম হলো প্রোপানল। এটা পরীক্ষা অনেকবার আসছে। তো অ্যালডিহাইড কিটোনের রিয়াকশন শুরু করছিলাম, তিন ভাগে ভাগ করছিলাম। এর মধ্যে এনপি যত বিক্রিয়া শেষ, এনপি যত বিক্রিয়া শেষ। এবার আসো ঘনীভবন বিক্রিয়া। So, ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়া হলো অ্যালডিহাইড বা কিটোনের সাথে ঘনীভবন বিক্রিয়া হইলো। ঘনীভবন বিক্রিয়া মানে হলো এখানে পানি বের হবে, পানি বের হবে এবং পরস্পর, পানি বের হবে এবং পরস্পর যুক্ত হবে, পানি বের হবে এবং পরস্পর যুক্ত হবে। তাহলে এই একটা অ্যালডিহাইড বা কিটোন নিলাম, হাইড্রোজেন হইলে অ্যালডিহাইড, আর আর বসলে কিটোন। এর সাথে বিক্রিয়া দিব। আচ্ছা, তো ঘনীভবন বিক্রিয়াটা কার বিক্রিয়া? ঘনীভবন বিক্রিয়াটা হইলো অ্যালডিহাইড, অ্যালডিহাইড বা কিটোনের সাথে অ্যামোনিয়ার জাতকের বিক্রিয়া, অ্যামোনিয়ার জাতকের বিক্রিয়া। অ্যামোনিয়ার জাতক বলতে কি বোঝায়? অ্যামোনিয়ার জাতক এই যে NH3, এটা হলো অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া থেকে যা কিছু তৈরি হবে সব হলো অ্যামোনিয়ার জাতক। এই অ্যামোনিয়া থেকে ধরো একটা হাইড্রোজেনকে সরাই দিলাম, একটা হাইড্রোজেনকে সরাই দিলে তো একটা হাত ফাঁকা হয়। এই যে ফাঁকা হাত, এই ফাঁকা হাতে এক একটা জিনিস বসলে এক একটা যৌগ তৈরি হয়। যেমন NH2, এই ফাঁকা হাতে যদি একটা OH বসে, তার নাম হইলো হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল অ্যামিন। এই NH2-র ফাঁকা হাতে যদি আরেকটা NH2 বসে, এর নাম হইলো হাইড্রাজিন। এই NH, এই NH2-র সাথে যদি এই জিনিসটা যুক্ত হয়, NH বন্ড, এই যে ফেনল মানে ফিনাইল মূলক, তার 246, 2,4 ডিএনপি ট্রাই নাইট্রোফেন। আচ্ছা, তো এর সাথে যদি আমি এই গ্রুপটা যুক্ত করি, এই যেখানে এই পজিশনে NO2 থাকবে আর এই পজিশনে NO2 থাকবে, তো এটা কিন্তু হাইড্রোজেন থেকেই তৈরি হয়েছে। তবে হাইড্রোজেনের একটা হাইড্রোজেনকে সরায় আমি ফেনলকে, বেনজিনকে আনছি, তার 2 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের নাইট্রোমূলককে বসাইছি। এটা যদি নামকরণ করি, এটা নাম হলো 2,4 ডাই নাইট্রো ফিনাইল। এইটুকু জিনিসকে আমি কোথা থেকে সরাইলাম, মানে কোথায় নিয়ে আসলাম? হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের স্তরে নিয়ে আসলাম। তাহলে 2,4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এর একটা নাম হলো 2,4 ডিএনপি। আরো অনেক আছে, যেমন সেমি সেমি কার্বামাইজ, ফিনাইলামিন। সো ওগুলো লাগবে না, এখান থেকে শুধুমাত্র দুইটা জিনিস লাগবে। এক হইলো, একটা জিনিস পড়লেই চলে, সেটা হলো যেটা মাত্র লিখলাম 2,4 ডিএনপি। আর একটা জিনিস পড়বা, সেটা হইলো অ্যামিন, আর NH2, আর এর স্থলে বসতে পারে ফিনাইল, NH2। এরা সবাই হলো অ্যামোনিয়ার জাতক। তাহলে এইখান থেকে শুধু তিনটা জিনিস ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা সবচেয়ে বেশি আসে। এক হলো 2,4 ডিএনপি, আরেকটা হইলো 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে অ্যারোমেটিকটা নিলে তার নাম হলো অ্যানিলিন। এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। এই যে কটা লেখছে এই কটা হলো তোমার ঘনীভবন বিক্রিয়া দিব এখন। তো দেখো, ঘনীভবন বিক্রিয়া তো জানোই যে অ্যালডিহাইড বা কিটোনের সাথে অ্যামোনিয়ার জাতকের বিক্রিয়া। তো আর সি ডাবল বন্ড এইচ অথবা আর, এইচ হলো অ্যালডিহাইড আর হইলে কিটোন হবে। এর সাথে অ্যামোনিয়ার জাতক তো H2N। এই যে একটা হাত যে ফাঁকা, এখানে তো অনেক কিছু বসতে পারে,
যে কোনো জিনিস বসতে পারে, এক একটা জিনিস বসলে এক একটা রিয়াকশন হবে। তো আমি মেন জেনারেল রিয়াকশনটা লিখতেছি। তাহলে এখান থেকে অক্সিজেন আর এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যায় এবং তারা পরস্পর যুক্ত হয়। তাহলে আর বন্ড সি, এইচ অথবা আর, ডাবল বন্ড দিয়ে সে নাইট্রোজেনকে ধরে। এই হলো শিক্ষক, এটাই হলো ঘনীভবন বিক্রিয়া। এবার আমি ওই যে ফাঁকা যে রাখলাম বাক্স, ওইখানে বিভিন্ন জিনিসপত্র আমি চাইলে এখন বসাইতে পারি। ডাবল বন্ড অক্সিজেন, যেমন এর সাথে আমি যোগ করতে পারি হাইড্রোক্সিল অ্যামিন, ফার্স্ট যেটা লিখলাম আর কি, H2N বন্ড ও এইচ। হাইড্রোক্সিল অ্যামিন যদি যোগ করি, তাহলে এখান থেকে পানি বের হয়ে যাবে, এখান থেকে পানি বের হয়ে যাবে, পরস্পর যুক্ত হবে, হবে আর সি বন্ড এইচ অথবা আর, ডাবল বন্ড নাইট্রোজেন বন্ড ও এইচ। এই যে যৌগটা তৈরি হইলো, এর নাম হইলো অক্সাইম। আচ্ছা, এটা গেল 1 নাম্বার দিলাম। 2 নাম্বার, হাইড্রোক্সিল অ্যামিনের পরে যোগ করব হাইড্রাজিন। তাহলে আর বন্ড সি, এইচ অথবা আর, ডাবল বন্ড অক্সিজেন, H2N বন্ড NH2। হাইড্রোজেন যোগ করলে এই যা সেম আগের মতো, অক্সিজেন এবং হাইড্রোজেন বের হয়ে পানি আকারে বের হয়ে যাবে, বাকিরা পরস্পর যুক্ত হবে, এইচ অথবা আর, ডাবল বন্ড নাইট্রোজেন বন্ড NH2। এই যে যৌগটা তৈরি হলো, পরবর্তীতে এইখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে হিট দিলে এখান থেকে নাইট্রোজেন বের হয়ে যায় আর তৈরি করে কার্বন বন্ড হাইড্রোজেন বন্ড আর, ডাবল বন্ড। এখানে দুইটা বন্ড, একটা হলো এটা হলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয় এবং যে যৌগটা তৈরি হলো এটা কিন্তু একটা অ্যালকেন। আর এই যে পুরো বিক্রিয়াটা ঘনীভবন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে হিট, এই পুরো বিক্রিয়াটার নাম হলো ওলফ কৃষ্ণার বিক্রিয়া। ওলফ কৃষ্ণার বিক্রিয়া, যেটা অ্যালকেন প্রস্তুতিতে পড়ছো। এবার আসলে 3 নাম্বার, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষা সবচেয়ে বেশি আসে, সেটা হলো এবার আমি ঘনীভবন বিক্রিয়া দিব। আর সি ডাবল বন্ড, আর সি ডাবল বন্ড এইচ অথবা আর, আমি ঘনীভবন বিক্রিয়া দিব কার সাথে? ওই যে বড় যে কম্পাউন্ডটা আছে, NH, তারপর একটা ফিনাইল, এর আবার 2 নাম্বার পজিশনে নাইট্রো, 4 নাম্বার পজিশনে নাইট্রো, এর নাম হলো 2,4,6 ট্রাই, টু 2,4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এটা 2,4 DNPO বলে, অথবা 2,4 DNPHO বলে। তো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, তো 2,4 DNP বা 2,4 DNPH, একই কথা। সো এই 2,4 DNPর সাথে বিক্রিয়া দিব, বিক্রিয়া হুবহু আগের মতোই, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে পানি উৎপন্ন করে আর বন্ড কার্বন এইচ অথবা আর, ডাবল বন্ড দিয়ে ধরে নাইট্রোজেনকে, দেন সিঙ্গেল বন্ড NH বন্ড, এই যে ফিনাইল গ্রুপ, এই পজিশনে একটা NO2, প্যারা পজিশনে একটা NO2। এর নাম হলো 2,4 ডাই নাইট্রোফিনাইল হাইড্রাজিন ছিল তো, তো এটার নাম হয়ে যায় হাইড্রাজোন। জাস্ট জিন থেকে জোন হয়, এতটুকুই। এর কালার হলো হলুদ, হলুদ পদক্ষেপ পরে। 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, যখন তুমি ঘনীভবন বিক্রিয়া দিবা অ্যালডিহাইড বা কিটোনের সাথে বিক্রিয়া দিবা, তখন এখান থেকে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজনের হলুদ পদক্ষেপ পড়ে এবং এর বলা হয় কার্বনিল মূলক, কার্বনিল মূলক শনাক্তকরণ পরীক্ষা। আমি অ্যালডিহাইড কিটোন না বলে কার্বনিল মূলক বললাম কেন? কারণ অ্যালডিহাইডের মধ্যেও কার্বনিল মূলক আছে, এই কারণে অ্যালডিহাইডও এই বিক্রিয়া দিবে। অ্যালডিহাইডের মধ্যে যেহেতু কার্বনিল বা সিও মূলক আছে, তাই অ্যালডিহাইডও এর সাথে বিক্রিয়া দিবে। আবার কিটোন, যে কিটোনের মধ্যেও এই সিও মূলক আছে, তো এই কারণে কিটোনও বিক্রিয়া দিবে। এই জন্য হলো এটা কার্বনিল মূলক শনাক্তকারী বিক্রিয়া। অ্যালডিহাইডও বিক্রিয়া দেয়, কিটোনও বিক্রিয়া দেয়, অ্যালডিহাইড কিটোন বোথ বিক্রিয়া দেয় 2,4 DNP এর সাথে। এই 2,4 DNP এর আরেকটা নাম আছে। এই 2,4 DNP কে বলা হয় ব্রাডির বিকারক। ব্রাডির বিকারক।
আচ্ছা, তো ঘনীভবন বিক্রিয়া শেষ। এই ছিল অ্যালডিহাইড কিটোনের ঘনীভবন বিক্রিয়া। তাহলে অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়াকে তো তিনটা ক্যাটাগরিতে ভাগ করছিলাম। এনপি যৌথ বিক্রিয়াও শেষ হয়ে গেল, ঘনীভবন বিক্রিয়াও শেষ হয়ে গেল, বাকি আছে শুধু স্পেশাল বিক্রিয়া। তো আসলে স্পেশাল বিক্রিয়া, স্পেশাল বিক্রিয়া। স্পেশাল বিক্রিয়ার মধ্যে অনেকগুলা বিক্রিয়া আছে। অ্যালডিহাইড কিটোন যেমন আগের থেকে শুরু করি। একটু আগে দেখলাম যে অ্যালডিহাইড এবং কিটোন এটাকে শনাক্তকরণ করার জন্য ব্যবহার করা হয় ব্রাডির বিকারক বা 2,4 ডিএনপি। এই 2,4 ডিএনপি তুমি যদি অ্যালডিহাইডের মধ্যে যোগ করো সেও হলুদ ক্ষেপ তৈরি করে, তুমি যদি কিটোনের মধ্যে যোগ করো সেও হলুদ ক্ষেপ তৈরি করে। তাহলে 2,4 ডিএনপির সাহায্যে তুমি তো অ্যালডিহাইড এবং কিটোনকে পার্থক্য করতে পারতেছো না। তাহলে অ্যালডিহাইড এবং কিটোনকে পার্থক্য করার জন্য তোমার অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যকারী টেস্ট বিক্রিয়া শিখতে হবে। তাহলে এক নাম্বারই শুরু হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকারী বিক্রিয়া, পার্থক্যকারী বিক্রিয়া। অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যকারী বিক্রিয়া আছে দুইটা। একটা হলো টলেন বিকারক টেস্ট, আর আরেকটা হলো ফেহলিং দ্রবণ টেস্ট। তাহলে ফার্স্টে আসো টলেন বিকারক টেস্ট। টলেন বিকারক টেস্ট, তো টলেন বিকারকের সাথে এবার অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া দিব। ফার্স্টে অ্যালডিহাইডের বিক্রিয়া দিই। অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দিলাম টলেন বিকারক। টলেন বিকারকের সংকেত হইল ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। সো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে যখন আমি অ্যালডিহাইডের বিক্রিয়া দিব, অ্যালডিহাইড ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট তখন টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, কেন করে? কারণ এই যে টলেন বিকারক এটা হলো মৃদু জারক বা দুর্বল জারক। এটা হলো মৃদু বা এরা হলো দুর্বল জারক, দুর্বল জারক। শুধু অ্যালডিহাইড কিটোন না, তোমার সরি শুধু টলেন বিকারক না, ফেলিং দ্রবণ ও দুর্বল জারক। তাহলে মৃদু বা দুর্বল জারক হলো টলেন বিকারক, মৃদু বা দুর্বল জারক হলো ফেলিং দ্রবণ। কাজেই টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ এরা যেহেতু দুর্বল জারক, মৃদু জারক, সো দুর্বল জারক বা মৃদু জারক এরা অ্যালডিহাইড কে জারিত করতে পারে কিন্তু কিটোন কে জারিত করতে পারে না। তাহলে মৃদু জারক বা দুর্বল জারক যারা আছে এরা এরা অ্যালডিহাইড কে জারিত করতে পারে কিন্তু এরা কিটোন কে জারিত করতে পারে না। এই জন্য অ্যালডিহাইড বিক্রিয়া দিবে। তাহলে অ্যালডিহাইড বিক্রিয়া দিয়ে কি তৈরি করবে? এ অ্যালডিহাইড কে জারিত করে দিবে। জারিত করে দিলে অ্যালডিহাইড হয়ে যাবে অ্যাসিড, COOH। এই অ্যাসিড যে, তাহলে অ্যাসিড তৈরি হবে, হ্যাঁ। তাহলে ও যদি অ্যালডিহাইড কে জারিত করে দেয় তাহলে ও নিজে কি হবে? ও নিজে হবে বিজারিত। তাহলে ও বিজারিত হয়ে তৈরি করবে সিলভার। ও সিলভার এখানে প্লাস আকারে আছে, এখান থেকে বিজারিত হয়ে তৈরি করবে সিলভার। এবং এটা বলা হয় সিলভার দর্পণ, সিলভার দর্পণ, সিলভার দর্পণ। কেন বলা হয়? কারণ হলো সিলভারটা যখন টেস্ট টিউবের মধ্যে জমা হয় তখন ওই টেস্ট টিউবের গায়ে যে টেস্ট করতেছে তার চেহারাটা বেশি ওঠে, অর্থাৎ সেটা একটা দর্পণের ন্যায় আচরণ করে। এই কারণে এটাকে বলা হয় সিলভার দর্পণ এবং এই টেস্টকে বলা হয় সিলভার দর্পণ পরীক্ষা। তাহলে এই সিলভার দেখে আমি আইডেন্টিফাই করতে পারবো যে এটা অ্যালডিহাইড ছিল, এই কারণে রিয়াকশন করছে। পাশাপাশি বাই প্রোডাক্ট কি তৈরি হয়? সেটা হলো এই যে এখান থেকে অ্যামোনিয়া বের হয়। এই অ্যামোনিয়া আবার এসিডের সাথে রিয়াকশন করে তৈরি করে কি লবণ প্লাস পানি। আর সেটা বলো NH4, এই যে লবণ প্লাস তৈরি করে হলো পানি, H2O।
এই হলো টলেন বিকারক টেস্ট। অ্যালডিহাইড বিক্রিয়া দিল, কারণ কে টলেন বিকারক জারিত করতে পারে, কারণ সে হলো মৃদু জারক। কিন্তু কিটোন যদি নেই, এই কিটোনকে টলেন বিকারক জারিত করতে পারে না। কাজেই কিটোন টলেন বিকারকের সাথে কোনো বিক্রিয়া দেয় না। তো এই বিক্রিয়ার সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোনকে পার্থক্য করা যায়। তো পার্থক্যের বিক্রিয়া তো আরো একটা আছে, সেটা হলো ফেইলিং দ্রবণ টেস্ট। এটার অল্টারনেটিভ তাহলে ফেইলিং দ্রবণ পরীক্ষা। তো এই যে অ্যালডিহাইড আর সিলভার বন্ড ও বন্ড হাইড্রোজেন, তো ফেইলিং দ্রবণটা হইলো কপার হাইড্রোক্সাইড CuOH2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই মিক্সারটাকে বলা হয় ফেইলিং দ্রবণ। তো এই অ্যালডিহাইডের সাথে ফেইলিং দ্রবণ যোগ করব CuOH2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। ফেইলিং দ্রবণও কি? মৃদু জারক। অ্যালডিহাইডকে জারিত করে তৈরি করবে অ্যাসিড, কিন্তু সে নিজে বিজারিত হবে। এখানে কপারের জারণ মান +2, সে বিজারিত হয়ে হবে +1 এবং তৈরি করবে Cu2O। এর নাম হলো কিউপ্রাস অক্সাইড। এই কিউপ্রাস অক্সাইডের কালার হলো লাল, তাহলে লাল অধক্ষেপ তৈরি করবে। প্লাস সে তো অ্যালডিহাইডকে জারিত করে অ্যাসিড বানায় ফেলাইছে, COOH। এই অ্যাসিড আবার ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করবে লবণ প্লাস পানি। তাহলে তৈরি করলো লবণ প্লাস পানি। এই হলো ফেইলিং দ্রবণ পরীক্ষা। অ্যালডিহাইড বিক্রিয়া দিছে, কিন্তু কিটোন যদি নেই, R C ডাবল বন্ড আর এর সাথে যদি যোগ করি ফেইলিং দ্রবণ কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কিটোন ফেইলিং দ্রবণের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না। অর্থাৎ অ্যালডিহাইড ফেইলিং দ্রবণের সাথে বিক্রিয়া করলেও কিটোন ফেইলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না। এই জন্য বলা হয় অ্যালডিহাইড টলেন ফেইলিং এর সাথে বিক্রিয়া দেয়, কিন্তু কিটোন টলেন ফেইলিং এর সাথে বিক্রিয়া দেয় না। কেন দেয় না? কারণ টলেন ফেইলিং এরা হলো দুর্বল জারক। আর দুর্বল জারক তারা অ্যালডিহাইডকে জারিত করতে পারে, কিন্তু তারা কিটোনকে জারিত করতে পারে না। এই কারণে অ্যালডিহাইড বিক্রিয়া দিলেও কিটোন টলেন এবং ফেইলিং এর সাথে বিক্রিয়া দেয় না। এই জিনিসটা পড়াইলাম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকারী বিক্রিয়া, এটা সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যকারী বিক্রিয়া শেষ। এবার 2 নম্বর, হ্যালো ফর্ম বিক্রিয়া। হ্যালো ফর্ম বিক্রিয়া, এই হ্যালো ফর্ম বিক্রিয়া, এটা আগে পড়ছো, ক্লোরোফর্ম টপিকে পড়ছো। সো এটার পড়ানো দরকার নাই। 3 নম্বর, অ্যালডল ঘনীভবন, অ্যালডল বিক্রিয়া। অ্যালডল বিক্রিয়া, অ্যালডল বিক্রিয়ার বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। অ্যালডল বিক্রিয়া ক্যানিজেরো বিক্রিয়া, দুইটা বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, কাজে এদের বৈশিষ্ট্য ভালো মতো পারতে হবে, আদারওয়াইজ বিক্রিয়া ভুল হবে। অ্যালডল বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো এটি 2 অণু অ্যালডিহাইড और কিটোনের বিক্রিয়া। কিটোনের বিক্রিয়া। 2 নম্বর, অ্যালডোল বিক্রিয়ার শর্ত হইল অন্তত একটি কার্বনে আলফা হাইড্রোজেন থাকতে হবে। 3 নম্বর, লঘু ক্ষারের লঘু ক্ষারের উপস্থিতিতে। 4 নম্বর, একটি
অ্যালডিহাইড অণু H+ দিবে, আরেক অণু এনপি দ্রুত বিক্রিয়া দিবে। এই হলো অ্যালডিহল বিক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে অ্যালডিহল বিক্রিয়া দিই, কয়েকটা অ্যালডিহল বিক্রিয়া দিই। তো প্রথমত CH3 CHO, ওকে অ্যালডিহল বিক্রিয়া দিবে কিনা, তাহলে আমার দেখতে হবে আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে কিনা। তাহলে এইটা হলো কার্যকরী মূলক, তাহলে এই কার্যকরী মূলকটা যার সাথে কানেক্টেড সে হলো আলফা কার্বন, এবং এই আলফা কার্বনে তো হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেন আছে। সো অ্যালডিহল বিক্রিয়াও দিবে। তাহলে অ্যালডিহল বিক্রিয়া দেওয়ার জন্য আমার দুই অণু নেওয়া লাগবে, CH3 CHO, কার উপস্থিতিতে, লঘু ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। এই যে অ্যালডিহাইড নিলাম, এর এক অণু, এই যে CH2CHO, এর এক অণু হাইড্রোজেন দান করবে, আর আরেক অণু এনপি যৌথ বিক্রিয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তাহলে এই যে ডাবল বন্ড হাইড্রোজেন এনপি যৌথ বিক্রিয়া দেওয়ার জন্য কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভেঙে যাবে, অক্সিজেনের সাথে যাবে হলো হাইড্রোজেন, আর কার্বনের সাথে যাবে হলো এই যে বড় মূলকটা CH2CHO, CH2CHO। এখানে অ্যালকোহলও আছে, অ্যালডিহাইডও আছে, এই জন্য এর নাম হলো অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল, অ্যালডল। এরকম যে কোনো যৌগ থাকলে তুমি অ্যালডল বিক্রিয়া দিতে পারবা। আরেকটা উদাহরণ নেই, CH3 সি ডাবল বন্ড CH3। তাহলে কিটোনটা যেই কার্বনের সাথে কানেক্টেড সেই কার্বনটা আলফা কার্বন। সো এখানেও আলফা কার্বন, এটাও আলফা কার্বন। তাহলে এও আলফা কার্বন, এও আলফা কার্বন, তো আলফা কার্বন তো হাইড্রোজেন আছেই। তাহলে ওকে অ্যালডোল বিক্রিয়া দিবে। তাহলে CH3 বন্ড সি ডাবল বন্ড বন্ড CH3, দুই অণু নিব, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, লঘু ক্ষার, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এক অণু এনপি দ্রুত বিক্রিয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আরেক অণু আলফা হাইড্রোজেন দিবে। তাহলে আমি যদি ভাঙে লিখি তাহলে CH হাইড্রোজেন, CH2 সি ডাবল বন্ড CH3, এটা হলো প্লাস, বাকিটা মাইনাস, হাইড্রোজেন অক্সিজেনের সাথে গেল, আর বাকিটা আইসা এইখানে এরকম যুক্ত হয়ে গেল, CH3। এই হলো অ্যালডোল, অ্যালডোল বিক্রিয়া। তো অ্যালডোল বিক্রিয়া কয় নাম্বার ছিল? 3 নাম্বার। এবার আসো 4 নাম্বার। 4 নম্বর হলো ক্যানিজারো, ক্যানিজারো বিক্রিয়া। তো ক্যানিজারো বিক্রিয়া হলো অ্যালডোল বিক্রিয়ার উল্টো। ক্যানিজারো বিক্রিয়ার বৈশিষ্ট্য, অ্যালডোল বিক্রিয়ার ক্ষেত্রে কি ছিল, এটা এদিক দিয়ে সেম, যে এখানেও দুই অণু নেওয়া লাগে, দুই অণু অ্যালডিহাইড, দুই অণু অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া। শর্ত, শর্ত হইলো, আগেরটা শর্ত ছিল অন্তত একটা অণুতে যেন আলফা হাইড্রোজেন থাকে, আর এর শর্ত হইলো, ক্যানিজারো শর্ত হইলো কোনো আলফা হাইড্রোজেন থাকতে পারবে না। আগেরটা ছিল লঘু ক্ষার, এটা হলো গাঢ় ক্ষার এর উপস্থিতিতে। আগেরটার ক্ষেত্রে একটা H+ দিত, আর একটা এনপি দ্রুত বিক্রিয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করত, আর এটার ক্ষেত্রে এক অণু জারিত হবে, অপর অণু বিজারিত হবে। এবার উদাহরণে আসো, HCH HCHO, এর মধ্যে আলফা হাইড্রোজেন নাই, আলফা কার্বনই তো নাই, তাহলে আলফা হাইড্রোজেন কিভাবে থাকবে? দুই অণু নিলাম, গাঢ় ক্ষার তো, এটা হলো 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যথেষ্ট গাঢ় কিন্তু। এই গাঢ় ক্ষারের উপস্থিতিতে
তাহলে অ্যালডিহাইডের বিক্রিয়া দিলাম গাঢ় ক্ষারের উপস্থিতিতে এবং সেই অ্যালডিহাইডের মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নাই। তাহলে এটা হবে ক্যানিজারো, এখন হবে জারিত। আর অ্যালডিহাইড জারিত হলে তৈরি করবে অ্যাসিড। ওটা আবার, তাহলে অ্যালডিহাইড জারিত হলে তৈরি করবে অ্যাসিড, ওটা আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করবে লবণ। HC+O Na প্লাস, এইখানে হইলো আরে কোনো বিজারিত হবে, বিজারিত হলে তৈরি করবে অ্যালকোহল। তো ক্যানিজারো বিক্রিয়ায় পানি লেখা যাবে না, ওই যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে পানি তৈরি করে, তো পানি লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ দ্রবণটা অনেক বেশি ঘন তো, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা অনেক ঘন হওয়াতে পানিটাকে সে শুষে নেয়, পানিটাকে খুঁজেই পাওয়া যায় না। এই কারণে এখানে কোনো পানি তৈরি হয় না। পানি তৈরি হইলেও সেটা শুষে নেয় সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এক কোনো জারিত হবে অ্যাসিড তৈরি করবে, আর কোনো বিজারিত হবে অ্যালকোহল তৈরি করবে। এই হইলো ক্যানিজারো বিক্রিয়া। আরেকটা উদাহরণ দেখি। তো ফর্মালডিহাইড দেখলাম, তাহলে এই হলো বেনজালডিহাইড। এই বেনজালডিহাইডের মধ্যেও কোনো আলফা হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন নাই, তাহলে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন হবে জারিত, তাহলে C+O সোডিয়াম হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে লবণ প্লাস পানি, পানি লেখা যাবে না, আর তৈরি করবে অ্যালকোহল CH2OH। অনেকে এটা ফেনল লেখে, যদি ফেনল লেখে তাহলে জিরো, ফেনল হবে না। ফেনল হবে না কারণ ফেনল 6 কার্বনের যৌগ, আর এখানে যে যৌগটা দেওয়া আছে এটা 7 কার্বনের যৌগ। তো এটা হবে হলো বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল। তাহলে একটা শিখলাম অ্যালডল, একটা শিখলাম ক্যানিজারো। অ্যালডল হইলো তোমার দুই অণু থাকে, ক্যানিজারো তো দুই অণু থাকে, কিন্তু শর্তের মধ্যে পার্থক্য। অ্যালডলের মধ্যে আলফা হাইড্রোজেন থাকতে পারবে, অন্তত একটা থাকতে হবে আর কি। ক্যানিজারের মধ্যে কোনো আলফা হাইড্রোজেন থাকাই যাবে না। দুই নম্বর হইলো ওটা লঘু ক্ষারের উপস্থিতিতে, ক্যানিজার হলো গাঢ় ক্ষারের উপস্থিতিতে। অ্যালডলের মধ্যে এক অণু আলফা হাইড্রোজেন থেকে H+ দান করে, আরেক অণু হইলো এনপি দ্রুত বিক্রিয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তাহলে একটা এনপি দ্রুত দেয়, আর একটা হলো H+ দান করে, ওটা যে যুক্ত হয়। ক্যানিজারের মধ্যে হইলো এক অণু জারিত হবে, আরেক অণু বিজারিত হবে। তাহলে যে সকল অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন থাকবে তারা দিবে হলো অ্যালডোল, আর যে সকল অ্যালডিহাইড কিটোনের আলফা হাইড্রোজেন থাকবে না তারা দিবে হলো ক্যানিজারো বিক্রিয়া। এই হলো অ্যালডোল বিক্রিয়া আর ক্যানিজারো বিক্রিয়া। আচ্ছা, এটা গেল কয় নাম্বার? 5 নাম্বার, 4 নাম্বার। লাস্ট বিক্রিয়া আসো, 5 নাম্বার। এটা হলো হেক্সামিন প্রস্তুতি। যদি 6 অণু ফর্মালডিহাইড এর সাথে 4 অণু অ্যামোনিয়া যুক্ত করো, যুক্ত করে হিট দাও, এখান থেকে 6টা অক্সিজেন বেরোয়, আর 3 4 12টা হাইড্রোজেন বেরোয়। তাহলে 6টা অক্সিজেন, 12টা হাইড্রোজেন, 6 অণু পানি থাকে কি? নাইট্রোজেন থাকে হলো 4টা, আর এদিকে বাম পাশে CH2 থাকে হলো 6টা। এই যৌগটার নামই হইলো হেক্সামিন, যার আরেকটা নাম হলো ইউরোট্রপিন। ইউরোট্রপিন। এই হেক্সামিন বা ইউরোট্রপিন, এটার স্ট্রাকচারটা জানা থাকা লাগবে। হেক্সামিন বা ইউরোট্রপিনের গাঠনিক সংকেত পরীক্ষায় আসে, গাঠনিক সংকেত। এটা তো আমি আণবিক সংখ্যা থেকে লিখলাম, এর গাঠনিক সংখ্যাটা তুমি কিভাবে লিখবা? তাহলে কি, CH2 আছে কয়টা? 6টা। নাইট্রোজেন কয়টা আছে? 4টা। তো এটা করার জন্য যেটা করি সেটা হলো একটা এরকম স্ট্রাকচার তৈরি করবো। আচ্ছা, তো এরকম একটা শেপে আঁকবা। শেপটা হবে এরকম, এরকম একটা শেপ আঁকবো ফার্স্টে। আঁকার পর এবার দেখো যে এখানে, আঁকার পর এবার দেখো যে 3 হাত আছে কোথায়? যেখানে যেখানে 3 হাত আছে ওইখানে বসবে নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনের হাত তো 3টা। তাহলে এখানে 3 হাত, এখানে একটা নাইট্রোজেন বসাই দাও।
এখানে 3 হাত, এখানে একটা নাইট্রোজেন বসিয়ে দাও। এখানে 3 হাত, এখানে একটা নাইট্রোজেন বসিয়ে দাও। এখানে 3 হাত, এখানে একটা নাইট্রোজেন বসিয়ে দাও। এবার হলো CH2, 6টা বসাইতে হবে। তাহলে 6টা CH2 বসাবা, যেখানে 2টা করে হাত থাকা সম্ভব। যেমন এই যে এখানে দুইটা না না, এখানে CH2 সিস্টেমটা হইলো যে প্রতিটা নাইট্রোজেনের মাঝে একটা করে CH2 থাকবে। প্রতিটা নাইট্রোজেনের মাঝে একটা করে CH2। এই নাইট্রোজেন, আচ্ছা তাহলে প্রতিটা নাইট্রোজেনের মাঝে একটা করে CH2 থাকবে। তাহলে এই যে উপরের দুটো নাইট্রোজেন, এর মাঝখানে একটা CH2 থাকবে। CH2। আবার এই যে দুটো নাইট্রোজেন, এর মাঝে একটা CH2, এই নাইট্রোজেনের মাঝে CH2, তারপর এই নাইট্রোজেনের মাঝে CH2, এই দুটো নাইট্রোজেনের মাঝে CH2, আবার এই পাশে দুটো নাইট্রোজেনের মাঝে CH2। এই হলো গাঠনিক সংকেত। So এইভাবে শিখবা, ফার্স্ট স্টেপটা আঁকবা। দেন যেখানে 3টা করে হাত, ওখানে নাইট্রোজেন, আর 2টা নাইট্রোজেনের মাঝে একটা করে CH2। N4 CH2 6, এর নামই হলো হেক্সামিন। এটা পরীক্ষায় আসে, গাঠনিক সংকেতও আসে, প্রস্তুতিও আসে। আচ্ছা, এর মাধ্যমে অ্যালডিহাইড কিটোন শেষ। অ্যালডিহাইড কিটোন শেষ, নেক্সট ক্লাসে জৈব অ্যাসিড শুরু করব। জৈব অ্যাসিড আর অ্যামিন শেষ করবো পরের ক্লাসে। আজকে এই পর্যন্তই।